হে দর্শক, হিস্ট্রি অফ রিভাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। প্রায় দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর আমরা রেল স্টেশনে এসে পৌঁছালাম। আমি আর আমার কয়েকটা বন্ধু বান্ধবী মিলে ঘুরতে গিয়েছিলাম। সেখানে প্রায় 1 সপ্তাহ থাকার পর আজ বাসায় আসলাম। সত্যি নিজের শহর ছাড়া অন্য কিছুই ভালো লাগে না, যত সৌন্দর্যমূলক জায়গা হোক না কেন। নিজের জন্মভূমির সাথে অন্য কোনো জায়গার তুলনা হয় না। বেড়ে ওঠার সাথে সাথে জন্মভূমিটা আমাদের মধ্যে এক মায়া, অদ্ভুত টান জন্মায়। ট্রেন থেকে নেমেই একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। অবশেষে দীর্ঘ 4 ঘন্টার জার্নির পর এসে পৌঁছালাম। আপনাদের পরিচয়টা দিয়ে নেই, আমি রাজিকুল ইসলাম রাজা। এবার অনার্স ফাইনাল ইয়ারে। বাবা একজন নামকরা বিজনেসম্যান, দেশের 10 জনের মধ্যে একজন। মা গৃহিণী। আমি বাবা মার একমাত্র সন্তান। আর কিছু জানতে হবে না, গল্পের সাথে থাকলেই সব জেনে যাবেন। ট্রেন থেকে নেমেই আমার চোখ গেল ফ্লাইওভারে থাকা একটা মেয়ের উপর। হলুদ একটা ড্রেস পরে আছে, দেখতে পুরো হলুদ পরীর মতো। কাজল কালো মায়া জড়ানো চোখ তার। মেয়েটির মুখটি পুরো মায়াবী। মেয়েটাকে দেখেই ঠাস করে প্রেমে পড়ে গেলাম। যে করে হোক এই মেয়েকে আমার চাই, চাই মানে চাই। মেয়েটিকে দেখলাম চলে যাচ্ছে, কয়েকটা ডাক দিলাম, শুনলো না। এত দূর থেকে শোনার পাবারও কথা না। যে করে হোক মেয়েটিকে আমার লাগবে, তাকে না পেলে আমার জীবন বৃথা। তাই কোনো কিছু না ভেবে দিলাম এক দৌড়। পেছন থেকে আমার বন্ধু বান্ধবীরা ডাকতে লাগলো, কিন্তু কে শোনে কার কথা। দিলাম এক দৌড়। মেয়েটি আমার থেকে অনেক দূরে, তাই ডাকতেছি, শুনতে পারছে না। দৌড়াতে দৌড়াতে ফ্লাইওভারে চড়ে বসলাম। আমি এই প্রান্তে আর মেয়েটি ওই প্রান্তে। আমি আরো জোরে দৌড়াতে লাগলাম। অনেক ভিড়, তাই কিছুই করতে পারছি না। অনেক মানুষের ভিড়, আমি তাও যথেষ্ট পরিমাণে দৌড়াতে লাগলাম। দৌড়ে এই প্রান্তে আসতেই দেখলাম মেয়েটি নেই। আশেপাশে সব দিক তাকালাম, মেয়েটি উধাও, কোথাও নেই। যা, এত খাটনি সব বৃথা। তবে তোমায় আমি খুঁজে বের করবই, মাই প্রথম ক্রাশ। এত তাড়াতাড়ি গেল কই? বাড়ি আবার আশেপাশে নয় তো? এসব ভাবতেছিলাম, তখন পেছন থেকে কেউ একজন বলল, কি রে, এভাবে দৌড়াচ্ছিলি কেন? মা গো মা, মরে গেলাম গো। এটা শোনা মাত্রই পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে দেখি ফাহাদ, সোহান আর তমা। এরা হলো আমার কলিজার টুকরো ফ্রেন্ড। এদের সাথে আমি ঘুরতে গেছিলাম আর আমরা একসাথে আসলাম। এদের দিকে তাকিয়ে আমার একটু মায়া হলো। খুব হাসি পাচ্ছে এদের দেখে, কারণ এরা এক একজন হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছে। কুকুর যেমন অনেক দৌড়ে এক জায়গায় থেমে জিভ বের করে রেস্ট নেয়, ঠিক তেমনই অবস্থা হয়েছে ওদের। খুব হাসি পাচ্ছে আমার। এদের দিকে তাকিয়ে আমার মেয়েটির কথা মন থেকে চলে গেল। হাসি পাচ্ছে খুব আমার। আমি আর হাসি থামাতে না পেরে হেসে দিলাম। আমাকে এভাবে হাসতে দেখে ফাহাদ বলল, কি রে, এভাবে গোপাল ভাঁড়ের মতো হাসতেছিস কেন? কি বললি? আবার বলতো। বলছি তুই এত হাসতেছিস কেন? তোদের অবস্থা দেখে কুকুর যেমন এক জায়গায় দাঁড়িয়ে জিভ বের করে হাঁপায়, ঠিক তোদেরও একই অবস্থা। এই বলে আমি আরও একটু হেসে নিলাম। এবার ওদের দিকে তাকিয়ে দেখি রেগে আগুন। মনে হয় ভুল জায়গায় চলে আসছি। মনে হয় ফায়ার সার্ভিসকে ডাকতে হবে। কেউ আমারে বাঁচা। এমন সময় তমা রেগে বলল, আমাদের কুকুরের মতো লাগছে না? আরে আমি তো মজা করে বললাম, তোরা এত রেগে যাইতেছিস কেন? তোর মজার কুষ্টি কিলাই, বল এইভাবে কুকুরের মতো দৌড়াচ্ছিলি কেন? শত্রুটা নিয়েই নিলি? নিলাম। এবার বল, তুই এভাবে দৌড়চ্ছিলি কেন? তোর পিছে দৌড়তে দৌড়তে আমাদের জীবন পুরাই শেষ। আসলে কি, আমি এখানে একটা মেয়েকে দেখলাম। প্রথম দেখায় ক্রাশ খেয়ে গেছি। প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছি। ওই মেয়েটাকে ধরতে এভাবে দৌড়াচ্ছিলাম, কিন্তু আফসোস মেয়েটা হারিয়ে গেল। যে করে হোক ওই মেয়েটাকে আমার চাই। মেয়েটাকে আমি খুঁজে বের করবই। কথাগুলো বলে আমি ওদের দিকে তাকিয়ে অবাক। চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে, চোখগুলো রসগোল্লার মতো করে। আমি কি কিছু ভুল বলে ফেলেছি? তখন আমি বললাম, কি রে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? সূর্য কোন দিকে উঠেছে? তোর মুখে মেয়ের নাম আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোরা আবার শুরু করলি? সত্যি বলতেছি,
তোর কথাই টাসকে খেয়ে গেলাম। তুই তো কোনোদিন কথা তো দূরের কথা, মেয়েদের দিকে ঠিকমতো তাকা শুনি। এ তো অবাক হওয়ার কি আছে? ভালোবাসা কোনখানে, কোথায়, কোন জায়গায়, কোন সময় জন্ম নেবে তা তো বলা যায় না। আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তা অবশ্য ঠিক। তো সেই ভাগ্যবতী মেয়ের কি কোনো কিছু জানিস? তোদের তো বললাম, এখনই হারিয়ে ফেললাম। তো এখন কি কি প্রেম না করেও ছ্যাঁকা খেয়ে গেলি নাকি? সেগা কেন খাবো? তো এখন কি করবি? না মেয়েটাকে চিনিস, না কিছু জানিস তার সম্পর্কে? তো কিভাবে খুঁজে বের করবি? আমার মনে হয় মেয়েটার বাড়ি আশেপাশে, কারণ এত তাড়াতাড়ি মেয়েটা গেল কই। এক কাজ করি, এখানে তো বেশি বাড়ি নেই, সব কয়টা বাড়িতে যাব, চল। ভাই তোর পা ধরি, এমনি 4 ঘন্টা জার্নি করে আমি শেষ। তার উপর এইগুলো করতে না কত মানুষের পিটানি খেতে হয় জানি না, আর রাতও হয়ে যাবে। তোরা সাথে চল, যা বলার আমি বলছি। আমায় ছেড়ে দে দোস্ত, তোর পায়ে ধরি। এমন একটা দেব না, আমার জন্য এইটুকু করতে পারবি না? চল। ঠিক আছে চল, মানুষের বাড়িতে যা বলার তুই বলবি। ঠিক আছে চল। না জানি কি আছে আজকে কপালে, চল। তমা তুই চলে যা, তুই মেয়ে মানুষ, আমাদের রাত হবে, এমনি সন্ধ্যা হয়ে আসছে। আরে না, চল, আমিও যাই। আমি ওদের মতো ভীতু না। না তুই চলে যা, তোর জন্য হয়তো বাসায় অপেক্ষা করছে, আমরা ছেলে মানুষ, কিছুই বলবে না। না দোস্ত, আমিও যাই। আমিও দেখতে চাই মেয়েটাকে। মেয়েটাকে যে পাওয়া যাবে তার তো কোনো গ্যারান্টি নাই। আরে চল, পাবো। ঠিক আছে চল। তারপর আমরা একটা বাড়ির উদ্দেশ্যে গেলাম। বাড়িটা কাছেই ছিল। তারপর আমরা বাড়িটার সামনে এলাম। কলিং বেলে চাপ দেওয়ার সাহস হচ্ছে না আমার। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফাহাদ বলল, কি রে দাঁড়িয়ে আছিস কেন? কলিং বেলে চাপ দে। দিচ্ছি। তা কি বলবি? যে কোনো একটা নাম বলে চালিয়ে দেব। নাম বলে কি কি বলবি? যে তার মেয়েকে বাইরে নিয়ে আসবে, আর মেয়ে তো নাও থাকতে পারে। তোরা শুধু দেখে যা আমি কি করি। ঠিক আছে। তারপর আমি বুকে 0.5 গ্রাম সাহস নিয়ে কলিং বেলে চাপ দিলাম। 2-3 বার চাপ দিতেই একটা লোক দরজা খুলে দিল। লোকটাকে দেখেই ভয় পেয়ে গেলাম, কেমন জানি ভিলেনের মতো দেখতে। সবাই ভয় আছি। তখন লোকটি কর্কশ গলায় বলল, কি চাই এখানে? আঙ্কেল, আর্নিকা আছে বাসায়, আমি ওর বয়ফ্রেন্ড, ও আমাকে আসতে বলেছিল। তা তুমি থাকো কোথায়, আর তোমাদের সম্পর্ক কতদিনের? আঙ্কেল আমি সামনেই থাকি, আর আমাদের সম্পর্ক পুরো গুনে গুনে 5 বছর, আর এরা আমার বন্ধু। ও, অনেক পুরনো সম্পর্ক দেখছি। হুম। ঠিক আছে তোমরা থাকো, আমি অর্ণিকাকে ডেকে আনছি। যেও না কিন্তু। আঙ্কেল, তবে আর্নিকা বলেছিল না আসতে। আপনি নাকি খাটাস মানুষ, গম্ভীর মুডে থাকেন সব সময়, ভিলেনের মতো আপনি। আপনি নাকি বাংলা ছবি ডিপ জলের মতো টাকলা চুল পাকনা, এসব বলেছে আর্নিকা। আপনি নাকি অনেক খারাপ, এসব বলেছে আর্নিকা। আজকে ওকে আসতে দেন, এসব বলেছে আপনার ব্যাপারে। ঠিক বলেছে। না আঙ্কেল, সব ভুল বলেছে। আপনার মতো মানুষ হয় না, এত সহজে আমাদের সম্পর্কটা মেনে নিলেন। আর্নিকা আসুক, আজকে আপনার নামে এসব বলা। ঠিক আছে তোমরা থাকো, আমি অর্ণিকাকে নিয়ে আসছি। যাবা না কিন্তু। ঠিক আছে আঙ্কেল, আপনি নিয়ে আসুন, আমি আছি। তারপর লোকটি চলে গেল। আমার অনেক ভয় হচ্ছে, অনেক কথা বলে ফেলেছি। লোকটাকে দেখে মনে হচ্ছে রহস্য আছে। সব কিছু এত তাড়াতাড়ি মেনে নিল ভাবতেই পারছি না। ওদের দিকে তাকিয়ে দেখি ওরাও ভয় পেয়ে আছে। তমা আমাকে বলল, দোস্ত, বানিয়ে তো অনেক কিছু বললি, না জানি আজ কপালে কি আছে। আরে না, দেখলি না লোকটা কি ভালো। দেখে মনে হচ্ছে লোকটার ভিতরে রহস্য আছে। আর তুই খাটাস আরও কি না কি বললি, মনে হয় এখান থেকে বাসে না যাওয়ার আগে। তোরা ভয় পাইতেছিস কেন? আমি আছি না, আমারে দেখ, আমি ভয় পাইতেছি? সত্যি কথা বলতে আমিও ভয়ে আছি। কপালে না জানি শনি আছে। আর লোকটাও ভালো ব্যবহার করলো। ডাল মে কুছ কালা হে। 2 মিনিট হয়ে গেল, দরজা খুলছে না। আমাদের ভয়টা বেড়ে চলেছে। মনে হয় এটা জমের দরজা। খট করে দরজা খোলার আওয়াজে তাকালাম দরজার দিকে তাকাতেই আমি ঢোক গিললাম। দেখলাম লোকটা দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা মোটা লাঠি। এটা দেখে আমি শেষ। পাশে তাকিয়ে দেখি
ওরা এক পা এগিয়ে রেখেছে দৌড় দেওয়ার জন্য, আমিও এক পা এগিয়ে রাখলাম। তারপর লোকটিকে বললাম, আঙ্কেল আর্নিকা কোথায়? এই যে আমার হাতে। এই আর্নিকা আজ তোমাদের পিঠ গরম করবে। আমার তো কোনো সন্তান নাই, আর তুই আর্নিকার বয়ফ্রেন্ড। আর কি বললি আমি খাটাস? টাকলা, দাঁড়া, তোর আজ বেঁচে ফিরে যেতে পারবি না। পালা! সাথে সাথে আমরা তিনজনে দিলাম দৌড়। এক দৌড়ে প্রায় অনেকটা চলে আসছি। এসে একটা গলিতে লুকালাম। চারজনে মিলে হাঁপাতে লাগলাম। তখন ফাহাদ বলল, কিরে, আজ খুঁজবি? খুঁজবো। সত্যি তুই পাগল হয়ে গিয়েছিস। গেছি। তার ভালোবাসার পাগল। আমার প্রথম ভালোবাসাকে আমি হারিয়ে যেতে দেব না। এখানকার সকল বাড়ি খুঁজে দেখব, পাইলে পাবো, না হলে কালকে দেখা যাবে। কপালে শনি আছে আজ। শনি থাক আর মঙ্গলই থাক, চল এখন। তুই আমাদের না মারিয়ে আজ রাখবি না, ঠিক আছে চল। তারপর একটা বাড়ির সামনে এলাম। এবারও আমি কলিং বেল চাপ দিলাম। কলিং বেল চাপ দিতে একটা লোক বের হয়ে আসলো হাতে লাঠি নিয়ে। লোকটি দরজা খুললেই সাথে সাথে বলল, কোন শালারে তখন থেকে কলিং বেল চেপে বিরক্ত করছিস? সামনে আয় একবার। লোকটির কথা শুনে বুঝতে পারলাম একটু আগে কেউ কলিং বেল চাপ দিয়ে বিরক্ত করেছে। আমার পাশে তাকিয়ে দেখি কেউ নেই। যা শালা, এরা আমাকে রেখেই ভেগেছে, এখানে থাকা যাবে না। আমিও কোনো কিছু না ভেবে দিলাম এক দৌড়। এক দৌড়ে অনেক দূরে চলে আসি। দৌড়াতে দৌড়াতে একটা গলির সামনে আসতেই কেউ একজন আমাকে টান মেরে ভিতরে নিয়ে গেল। দেখলাম ফাহাদ, সোহান আর তমা। ওদের দেখে আমি বললাম, কি রে, তোরা কখন চলে এসেছিস? যখন দেখলাম লাঠি নিয়ে এসেছে তখনই আমরা তিনজন দৌড় দিয়েছি। আমায় তো একটা ইশারা দিতে পারতিস। তুই কয়েকটা খেলে তো ভালো হতো, মাথা থেকে ভূতটা আপাতত নামতো। এই ভূত জীবনও নামবে না। আজ প্রত্যেকটা বাড়ি দেখবো, তারপর বাসায় যাব। ঠিক আছে চল, এবার আমি বলবো। তুই বললে বেঁচে ফিরতে পারবো না। চল না, এসব 20 বছরের অভিজ্ঞতা আছে আমার, বুঝলি। ঠিক আছে চল, দেখি তোর অভিজ্ঞতা। তারপর সবাই মিলে একটা বাড়িতে গেলাম। কলিং বেল চাপ দিতেই একটা ভদ্রলোক দরজা খুলে দিল। না জানি কপালে কি আছে। তখন লোকটি বলল, কি চাই? আর তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। আপনি আমাদের চিনবেন না আঙ্কেল, আমরা হলাম একটা সংস্থা বা কোম্পানির মতো এক জায়গা থেকে এসেছি। আমাদের কাজ হলো যে কোনো এক জায়গায় কোনো একটা কাজ, যেমন এখান দিয়ে কে আগে যাবে বা এই অন্ধ লোকটিকে কে সাহায্য করবে, এমন অনেক কাজ আছে। আমরা যে কোনো জায়গায় যে কাউকে কোনো কিছুভাবে অন্ধ বা বিপদে পড়েছে এমন অবস্থা করে আমাদের গ্রুপের কাউকে বসিয়ে রাখি, পরে তাকে যে সাহায্য করে তাকে আমরা পুরস্কার দেই। এইটা যে কোনো জায়গায় যে কেউ পেতে পারে। তো আমার বাড়িতে কি মনে করে? আসলে আঙ্কেল, আমরা আজকেও এমন একটা ব্যবস্থা করেছিলাম, সেখানে একটি মেয়ে বিজয়ী হয়েছে। এখন মেয়েটিকে গিয়ে পুরস্কার দিব। এখন কথা হলো মেয়েটি হারিয়ে যায়, আমরা মেয়েটির মুখ দেখছি, আমাদের মনে হয় মেয়েটি এখানকার আশেপাশের, তাই সবার বাড়িতে গিয়ে চেক করছি মেয়েটি কোন বাড়ি। আমরা আবার পুরস্কার না দিতে পারলে আমাদের চাকরি থেকে বের করে দেবে আঙ্কেল। তা আমি এখন কিভাবে সাহায্য করতে পারি তোমাদের? আঙ্কেল, আপনি শুধু আপনার মেয়ে থাকলে ডেকে নিয়ে আসেন, আপনার মেয়েও তো হতে পারে। এভাবে সবার বাড়িতে গিয়ে দেখছি আমরা। বুঝতে পারছি, ঠিক আছে তোমরা থাকো, আমি আমার মেয়েকে নিয়ে আসছি। ঠিক আছে আঙ্কেল। তারপর লোকটি চলে গেল। আমরা সবাই ফাহাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তখন ফাহাদ বলল, কিরে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? তুই এতদিন কোথায় ছিলি? আমরা তো তোরেই খুঁজি। এটা আমার ট্যালেন্ট, বুঝলি। যা, তোরা দেখতে পারিস না। তোর অভিজ্ঞতার প্রশংসা করতে হয়। তোদের প্রশংসা লাগবে না আমার, তোরা বাদ দে, সবাই আমার অভিজ্ঞতা সম্পর্কে জানে। এই তো অভিজ্ঞতা, সব কথা মিথ্যা বললি। এই জন্যই মানুষের উপকার করতে নেই। ঠিক আছে চুপ কর, শুনলে আবার দৌড়ানি খেতে হবে। তারপর আমরা সবাই চুপ করে রইলাম। তারপর লোকটি একটি মেয়েকে নিয়ে এলো। লোকটির মেয়ে হবে মনে হয়। এই মেয়ে সেই মেয়ে না। আমি ফাহাদকে ইশারা দিয়ে দিলাম। ফাহাদ বলল, এই মেয়েটি না। তারপর আমরা সেখান থেকে চলে এলাম। লোকটিও কিছু বলল না। তারপর একে একে সব বাড়ি এভাবে দেখলাম, কিন্তু না, মেয়েটিকে পাওয়া গেল না। মনটা আমার অনেক খারাপ হয়ে গেল। তবে তোমায় আমি ছাড়ছি না,
খুঁজে বের করবই। একটু রাত হয়ে গেছে, আমরা সবাই একটা গাড়ি নিয়ে বাড়িতে আসতে লাগলাম। তখন তমা বলল, কি রে, এবার কি করবি? মেয়েটাকে তো পাওয়া গেল না, তুই ছ্যাঁকা খেয়ে গেলি অবশেষে। ছ্যাঁকা কেন খাবো? ছ্যাঁকা খাবে দুর্বলরা, যারা কিছুতেই কিছু করতে পারে না, কিছুই করার ক্ষমতা থাকে না। পাওয়া তো গেল না, এখন কি করবি? আগে বাসায় যাই, এখানে যেহেতু দেখছি না, তাহলে এখানে কোনো এক সময় দেখা পাবো, তাই রোজ এখানে আসবো আমি। একটা মেয়ের জন্য এত কষ্ট করবি, তাও আবার তার দেখা পাবি কি না ঠিক নেই। এটা একটা পাগলামি মাত্র। পাগল হয়ে গেছি আমি তার জন্য। আমার তাকে চাই মানে চাই। সত্যি তোর বউ খুব লাকি হবে রে। আমার বউ না, বল সেই মেয়েটির। ওকে তো আমি খুঁজে বের করে বিয়ে করবই। সত্যি মেয়েটিকে পেলে ও লাকি হবে অনেক। এবার ঠিক আছে। তারপর আমরা নানা কথা বলতে বলতে বাসায় আসতে লাগলাম। একে একে সবাই চলে গেল তাদের বাসায়। আসার সময় তাদের বাসা পড়ায় সবাই চলে গেল। আমিও কিছুক্ষণের মধ্যে বাসায় চলে এলাম। কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমায় দেখে রেগে বলল, কিরে, এত তাড়াতাড়ি এলি কেন? আর একটু দেরি করে আসতে পারতিস, এত কম সময় লাগে জানতাম না। একটা কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। আগে তো বাসায় আসতে পারতি, জানিস কত টেনশনে ছিলাম আমি। আমি কি ছোট্ট বাচ্চা নাকি যে হারাই যাব? আর কল তো দিতে পারতে। তোর ফোনটা দেখতো। আম্মুর কথায় ফোনটা বের করে দেখলাম প্রায় 30টা মিস কল দিয়েছে আম্মু। ফোনটা কখন যে সাইলেন্ট হয়ে গেছে বুঝতেই পারিনি। আসলে মামা নেই এমন, একটু বাইরে থাকলেই টেনশন করে। আমার ছেলের কিছু হয়ে গেল না তো, অ্যাক্সিডেন্ট করলো না তো, কিডন্যাপ হলো না তো, মায়েরা কি এমনি হয়? তখন আমি আম্মুকে বললাম, কখন যে সাইলেন্ট হয়ে গেছে বুঝতে পারিনি, সরি। তুই জানিস কখন থেকে টেনশনে আছি আমি। সরি বললাম তো। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে, তুই অনেক ক্লান্ত। আব্বু কোথায়? অফিস থেকে ফিরলি এখনো? ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, যা। তারপর আমি রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম, কারণ অনেক ক্লান্ত লাগছে। শুয়ে শুয়ে মেয়েটির কথা ভাবতে লাগলাম। কাজল কালো চোখ তার, দুধে আলতার মতো গায়ের রং তার, মুখটা তার প্রচণ্ড মায়াবী। মেয়েটির কথা ভেবে মুচকি একটা হাসি দিলাম। খুব ক্লান্ত থাকায় ঘুমানোর চেষ্টা করলাম। কখন যে ঘুমিয়ে পড়লাম কিছুই জানি না। ঘুম ভাঙলো আম্মুর ডাকে। আম্মু ডেকে দিয়ে চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। তাকিয়ে দেখি আম্মু আর আব্বু খাওয়ার টেবিলে বসে আছে। তখন আমিও তাদের সাথে যোগ দিলাম। তখন আব্বু বলল, কিরে, কেমন ঘুরলি? এই তো ভালোই। তা তোর পড়ালেখা কেমন চলছে? সেটা আবার কি? খায় না মাথায় দেয়? ফাজলামি বাদ দে, বল পড়ালেখার কি অবস্থা? চলছে ভালোই। ভালো হইলেই ভালো, রেজাল্ট না করতে পারলে অফিসে বসতে হবে, মনে আছে তো? তুমি সব সময় আমার অফিসের কথা কেন বলো বলো তো? এইসব অফিস আমার ভালো লাগে না। তুমি তো বলনি ঘুরে এসে অফিসে বসবি। আর কয়েকটা দিন সময় দাও আমাকে, একটা কাজ আছে। ঠিক আছে, দিলাম। এবার কিন্তু না করতে পারবি না। ঠিক আছে। তারপর আমি খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। রুমে এসে সোহান, ফাদ আর তোমার সাথে কিছু কথা বলে শুয়ে শুয়ে সেই মেয়েটির কথা ভাবতে লাগলাম। মেয়েটির কথা কেন জানি ভাবতে ভালো লাগে। তারপর মেয়েটির কথা ভাবতে ভাবতে কোনো এক সময় ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল কেউ কম্বল ধরে টানছে। ঘুমটা ভেঙে গেল, মাথা পুরাই গরম হয়ে গেল। এত সকালে কেউ ডাকে, শান্তিতে ঘুমাতেও দিবে না দেখছি। তখন আমি বললাম, এই কে রে? তোর চম, ঘুম থেকে ওঠ বলছি। ও আম্মু, সকাল সকাল কেন এমন করছো? একটু ঘুমাতে তো দিবে নাকি? কি, এখনো সকাল আছে? উঠ বলছি। আর একটু ঘুমিয়ে নেই, তারপর উঠছি। তুই উঠবি নাকি ঝাড়ুটা নিয়ে আসবো? কি করার করো, আমি এখন উঠতে পারবো না। ঠিক আছে, আমিও দেখাচ্ছি কিভাবে উঠাতে হয়। এই বলে আম্মু চলে গেল। পরিবেশ একদম ঠান্ডা। আমি শান্তি করে একটু ঘুমিয়ে নেই। জ্বর আসার মতো পরিবেশ, একদম নিস্তব্ধ। আমি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। এমন সময় ঠাস ঠাস করে দুইটা বাড়ি পড়লো আমার গায়ে। লাফ মেরে বিছানা থেকে উঠলাম। তাকিয়ে দেখি আম্মু ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। যা, সত্যি সত্যি ঝাড়ু নিয়ে এসেছে। মা গো মা, পিঠটা এখনো ব্যথা করছে। তখন আম্মু আমার দিকে তাকিয়ে বলল, কিরে, আর ঘুমাবি না? সত্যি সত্যি তুমি ঝাড়ু নিয়ে এসেছো? তুই তো কথাই শুনিসনি, কত করে বললাম উঠে পড় উঠে পড়, তুই তো কানেই নিসনি। তাই বলে এভাবে উঠাবে?
এবার থেকে এইভাবেই ঘুম ভাঙাতে হবে তোর। এইটা ঠিক না। ঠিক ঠিক আমি বুঝি না। ফ্রেশ হয়ে নে, নাস্তা করে শপিংয়ে যাব। আমার কিছু লাগবে না। তোর জন্য না, আমার কিছু কাপড় লাগবে। তো আব্বুকে নিয়ে যাও না। তোর আব্বু অফিসে, আসতে রাত হবে, তোকে নিয়ে যেতে বলছে। ঠিক আছে, ফ্রেশ হয়ে আসছি। তারপর আম্মু চলে গেল, আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর নাস্তা করে আম্মুকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম। ড্রাইভার নিলাম না, কারণ আমি গাড়ি নিয়ে বের হলে আমি চালাই। তারপর আম্মুকে নিয়ে শপিং মলে এলাম। আম্মু ভিতরে গেল, আমিও গাড়ি পার্ক করে শপিং মলে প্রবেশ করলাম। তারপর আম্মু প্রায় 1 ঘন্টা ধরে শপিং করলো, সাথে আমিও কিছু নিলাম। তারপর আম্মুকে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর গাড়ি নিয়ে শপিং মলের অপোজিটে আসতেই চোখ গেল আমার গাড়ির গ্লাসে দেখলাম শপিং মল থেকে একটা মেয়ে বের হচ্ছে। আর এটা হলো আমার দেখা ফ্লাইওভারের সেই মেয়েটি, মানে আমার ক্রাশ। দেখলাম শপিং মল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তখন আমি আম্মুকে বললাম, আম্মু তুমি একটু থাকো তো। কেন, এখন আবার কোথায় যাবি? তুমি গাড়িতেই থাকো, 5 মিনিট, আমি আসতেছি। আম্মুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। রাস্তায় অনেক গাড়ি যাতায়াত করছে। এখন মুশকিল হলো রাস্তাটা ক্রস করা। এদিকে মেয়েটিও চলে যাচ্ছে, আর এদিকে রাস্তায় শুধু গাড়ি যাতায়াত করছে। যে করেই হোক মেয়েটিকে আমার চাই, যত বিপজ্জনক হোক না কেন রাস্তাটা আমার ক্রস করতেই হবে। অনেক রিস্ক নিয়ে আমি রাস্তাটা ক্রস করতে লাগলাম। অনেক গাড়ি, আমি দেখে দেখে পার হচ্ছি। রাস্তাটার প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। আমি পেছন দিকে তাকাচ্ছিলাম যে গাড়িটা আসতেছে নাকি। এমন সময় পেছন দিক থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিল। সাথে সাথে আমার পায়ের সাথে জোরে ধাক্কা খেলো। বুঝতে পারলাম মাথাটাতেও একটু চোট পেয়েছি, প্রচণ্ড ব্যথা করছে। তারপর কি হয়েছে আমার কিছুই মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম আম্মু কাঁদছে আর আব্বু সান্ত্বনা দিচ্ছে। সোহান, ফাহাদ আর তমা আছে দেখছি। আমার যে জ্ঞান ফিরেছে তাদের কোনো হুঁশ নেই। নিজের দিকে তাকিয়ে দেখি মাথায় ব্যান্ডেজ, মাথাটা হালকা ব্যথা করছে, ডান পায়ে ব্যান্ডেজ। আম্মু কেঁদেই চলেছে আর আব্বু সান্ত্বনা দিচ্ছে। আম্মুর থামার কোনো নামই নেই। আমার যে জ্ঞান ফিরেছে এদের কোনো হুঁশ নেই। তখন আমি বললাম, আমার যে জ্ঞান ফিরেছে সেদিকে কি কারো হুঁশ আছে? আমার ডাকে সবাই আমার দিকে তাকালো, দেখলো যে আমার জ্ঞান ফিরেছে। সবার মুখে হাসি ফুটলো। তখন আম্মু দৌড়ে এসে আমায় সারা মুখে চুমু দিতে লাগলো। মনে হয় 3 বছরের বাচ্চা আমি। তখন আমি বললাম, কি হলো, চুমু খাচ্ছ কেন? আমি 3 মাসের বাচ্চা না। চুপ কর হারামজাদা, তোর জন্য কাল থেকে আমি শেষ হয়ে যাচ্ছি। কাল থেকে মানে? কাল থেকে তোর জ্ঞান নেই। তুই জানিস আমার কলিজাটা ছেড়ে যাচ্ছিল। এখন তো ঠিক হয়ে গেছি। তুই জানিস তোর জন্য কি অবস্থা হয়েছিল আমার? তোকে তো খুন করতে ইচ্ছে করতেছে। কেন, আমি কি করেছি? চুপ কর হারামজাদা, বল তুই আমায় গাড়ির মধ্যে রেখে এভাবে রাস্তা পার হচ্ছিলি কেন? একটা কাজ ছিল তাই। তুই জানিস না রাস্তাটা কত করে গাড়ি চলাচল করে, আর জীবনটা চেয়েও কাজটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। হুম। ঠাঠিয়ে মারবো এক চর। বল তোর কি এমন কাজ ছিল যে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে রাস্তা পার হচ্ছিলি? সেটা বলা যাবে না। বলছি, বল আমাকে, কি এমন তোর গুরুত্বপূর্ণ কাজ ছিল? তোর জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল? আগে কাজটা শেষ হোক তারপর বলবো। আবার তো সেই কাজ? তোর জন্য একদিন মরে যেতে হবে আমায়। প্লিজ আম্মু, এমনভাবে বলো না, আমার কষ্ট হচ্ছে। আমার কষ্ট হচ্ছে না? তুই কি এমন কাজ করতে গিয়েছিলি নিজের জীবনের কথা চিন্তা না করে, আমাদের কথা চিন্তা করে কি এমন কাজ করতে গেছিলি বল আমাকে। ঠিক আছে, বলবো পরে। এখন কিছু খেতে দাও তো, খিদে পেয়েছে। ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। তারপর আম্মু কিছু খাবার নিয়ে এলো। তারপর আমায় নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। কি এক শান্তি মায়ের হাতে খাবার, যে এত শান্তি সেটা বলে বোঝাতে পারবো না। তারপর মা আমাকে খাবার যত্ন সহকারে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। তারপর বাইরে চলে গেল। এসব কাণ্ড কাহিনী এতক্ষণ ধরে ফাহাদ, সোহান আর তোমার দেখছিল আর মুসকি মুসকি হাসছিল। আম্মু বাইরে যাওয়ার পর তোমা আমাকে বলল, সত্যি আন্টি তোকে অনেক ভালোবাসে রে। হুম। তুই জানিস আন্টির কি অবস্থা হয়েছিল কাল থেকে শুধু কেঁদেই চলেছে, কিছু খাবার মুখে দেয়নি। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কিছুই লাভ হয়নি। সত্যিই তোকে অনেক ভালোবাসে রে। জানি, তোদের বলতে হবে না। একটা সত্যি কথা বলতো, তোর কি এমন কাজ ছিল যে নিজের জীবনে ঝুঁকি নিয়ে তুই এরকম কাজ করেছিস? সত্যি বলবো না মিথ্যা? মজা করিস আমাদের সাথে? একদম সত্যি বলবি,
মিথ্যা বললে তুই আজ শেষ। আসলে কালকে আমি শপিং মল থেকে বেরিয়ে যখন আম্মু আর আমি চলে আসতেছিলাম, তখন গাড়ির গ্লাসে লক্ষ্য করে দেখলাম আমার দেখা সেই ওভারব্রিজের সেই মেয়েটি শপিং মল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তাই আমি তার কাছে যাওয়ার জন্য রাস্তাটা ক্রস হচ্ছিলাম। রাস্তাটা প্রায় ক্রস হয়ে গেছিলামই, তখন একটা গাড়ি এসে ধাক্কা দিল। তারপর থেকে তোরা সব কিছু জানিস, আমি আর কিছুই জানি না। একটা মেয়ের জন্য তুই নিজের জীবন দিয়ে দিচ্ছিস? এটা তো পাগলামি একটা। আমার ভালোবাসার পাগলামি। ওকে আমার জীবনে প্রয়োজন, মানে প্রয়োজন। তাকে না পেলে আমার এই জীবন বৃথা। সত্যি তুই পারিসও বটে। একটা মেয়ের জন্য তুই আর কি না কি করবি। সত্যিই তোর ভালোবাসার নাম করতে হয়। আচ্ছা, তোরা একটা কাজ করতে পারবি? কি কাজ? RAMC শপিং কমপ্লেক্সে গিয়ে সিসিটিভি ফুটেজ জোগাড় করতে পারবি? যেখান দিয়ে মানুষ যাতায়াত করে সেখানকার ফুটেজটা লাগবে। মেয়েটি শপিং মলের ভিতরে থেকে এসেছিল, তার মানে মেয়েটির ছবি পাওয়া যাবে। দেখ, তুই আগে সুস্থ হ, তারপর কি করার করিস। আমার সুস্থ হতে অনেক দিন। তুই যা গিয়ে ফুটেজটা নিয়ে আয় কালকের। যদি টাকা চাই, যত টাকা লাগে দিবি। আমার কালকের ফুটেজটা চাই মানে চাই। সত্যি তুই একটা পাগল ছাড়া আর কিছুই না। তুই একটু বোঝার চেষ্টা কর। আমি কিছুই বুঝতে চাই না। তুই যাবি কিনা বল। ঠিক আছে, যাচ্ছি। সোহান, তুই আমার সাথে আয়, আর তোমা তুই এখানে থাক। ঠিক আছে, তোরা যা। তারপর সোহান আর ফাহাদ চলে গেল। তমা আমার সাথে রয়ে গেল। তমা আমাকে বলল, আচ্ছা, তুই যে মেয়েটার জন্য এত কিছু করছিস, তুই যে মেয়েটাকে এত ভালোবাসিস, মেয়েটা যদি তোকে ফিরিয়ে দেয়? আমার বিশ্বাস আমায় ফিরিয়ে দেবে না। বিশ্বাস দিয়ে তো কাজ নেই। যদি বয়ফ্রেন্ড থাকে বা তোকে মেনে না নেয়? এমন কথা বলিস না প্লিজ। আচ্ছা, ধর তোকে মেয়েটা মেনে নিল না, তখন তুই কি করবি? তুই যে মেয়েটার জন্য এত কিছু করলি। আমার বিশ্বাস এটা জীবনও হবে না, আর হলেও সেটা পরে দেখা যাবে। ঠিক আছে, দেখি তুই কি করতে পারিস। আর মেয়েটাকেও দেখি, কে এই মেয়ে যে তোকে পাগল করে দিয়েছে। দেখে নিস, বিয়ে করলে এই মেয়েটাকে করব। মেয়েটাকে না পেলে আমি কি করব আমি নিজেই জানি না। সত্যি তুই একটা সাইকো। আমি সাইকো, এই মেয়েটির জন্য সাইকো। তমা আর কিছুই বলল না। ও জানে যে আমাকে আর কিছুই বলে লাভ হবে না। তমা আর আমি গল্প করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর ফাহাদ আর সোহান এলো। ওদের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তখন আমি বললাম, কিরে পাইছিস ফুটেজ? না রে, অনেক চেষ্টা করেও দেয়নি। কি বললি? দেয়নি? ওটা আমার চাই মানে চাই। আরে রেগে যাচ্ছিস কেন? তোকে তো মজা করে বললাম ফুটেজ পেয়েছি। ঠিক আছে, চালু করে দেখ। তারপর ফাহাদ ফুটেজের রিলটা সেট করে দিয়ে চালাতে লাগলো। ওরা আমার দিকে তাকাচ্ছে আর আমি ভিডিওটির দিকে তাকিয়ে দেখছি শুধু আমার ক্রাশ যাচ্ছে নাকি। এভাবে দেখতে দেখতে প্রায় 20 মিনিট চলে গেল। আমার ক্রাশকে দেখলাম না। ওরা সবাই বসে আছে মাথায় হাত দিয়ে বিরক্ত হয়ে। এভাবে প্রায় আরও 10 মিনিট গেল। 10 মিনিট পর দেখলাম আমার ক্রাশের মতো কেউ যাচ্ছে, মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তখন আমি ফাহাদকে বললাম, ফাহাদ একটু ব্যাক কর তো। ঠিক আছে, করছি। তারপর ফাহাদ আস্তে আস্তে চালিয়ে ব্যাক করতে লাগলো। এমন সময় দেখলাম ক্রাশকে দেখা যাচ্ছে ওর মতোই, মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপর আমি ফাহাদকে ওই ছবিটার উপর জুম করতে বললাম। তারপর ফাহাদ ছবিটা ভালোভাবে জুম করলো। এটা তো আমার ক্রাশ। তারপর আমি আমার বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, এটাই আমার দেখা সেই মেয়েটি। তোমার ফটো পেয়ে গেলাম জান, এখন শুধু খুঁজে বের করা বাকি। যাক, অবশেষে ভাবিকে দেখলাম, যার জন্য তুই এত পাগল হয়ে গিয়েছিলিস। এইটা তোমার বোন? সবসময় মজা করিস না তো। আরে আমি সত্যি বলছি, এটা আমার বোন, ইশরাত জাহান ইভা। তোর যে বোন আছে এটা তো কোনোদিন বলিসনি। ইভা নানুর বাসায় ছিল ছোটবেলা থেকে, ওখানেই পড়ালেখা করেছে এতদিন। আমরা যেদিন বাড়ি আসলাম, ইভাও সেদিন নানির বাড়ি থেকে বাড়ি আসছিল, হয়তো তাই দেখেছিস। আর ইভা এখন থেকে বাসায় থাকবে। কি বলতেছিস? এগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া। এই বলে তমা ফোন থেকে কিছু ছবি বের করলো। তোমা যা বলছে দেখি সব সত্যি। আমি ফাহাদ আর সোহান একে অপরের দিকে তাকাচ্ছি। তখন তমা বলল, কি রে, বিশ্বাস হলো? যাক, আমার আর কষ্ট করে বউকে খুঁজতে হলো না। শালিকা আমার।
মজা করিস না, ও জীবনেও রাজি হবে না। কেন? দেখ, আমি আমার বোনের সাপোর্ট নিব না। তোর মতো ছেলে হাজারে একটা পাওয়া ভাগ্যের ব্যাপার। তোকে যে পাবে সে অনেক লাকি হবে। আমার বোন ইভা সেই ছোটোবেলা থেকেই নানু বাড়িতে বড় হয়েছে। তার চাল চলন, আচার আচরণ আমার মতো না। ও একটু একা থাকতে পছন্দ করে। ছোট থেকে ও প্রেম ভালোবাসা থেকে দূরে। ও এসব দেখতেই পারে না। প্রেম করা তো দূরের কথা, ও এসবের নাম শুনতেই পারে না। আমি আমার বোনের সাপোর্ট নিয়ে এসব বলছি না। তোমার কথা শুনে আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ফাহাদ আর সোহানও কিছু বলল না। মহা টেনশনে পড়ে গেলাম আমি। এখন কিভাবে কি করি? তখন তমা বলল, কী রে, মুখটা এমন বাংলার পাঁচের মতো করেছিস কেন? তুই যে কথা শুনাইলি। আরে গাধা, তাই বলে কি প্রেম থেমে থাকবে? তুই যে ওকে ভালোবাসিস এটা ওর কপাল। তুই ওকে পারবি পটাতে, আর এসব ভালোবাসার প্রতি ঘৃণা থেকে সরাতে, আর ওর চোখ খুলে দিতে। সব ব্যবস্থা আমি করে দিব। এই তো, এই জন্যই তোকে এত ভালো লাগে। থাক, এখন আর তেল দিতে হবে না, আমাদের ট্রিট দিতে হবে। আগে তোর বোন রাজি হোক, তারপর কত ট্রিট নেওয়ার নিস। ঠিক আছে, তুই সুস্থ হয়ে ওঠ, আমি দেখছি কি করা যায়। তোর মতো বান্ধবী প্রত্যেকটা ছেলের থাকা উচিত। তারপর তারা একটু থেকে সবাই চলে গেল। তারপর বিকেলে আমায় হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় নিয়ে আসা হলো। ফাহাদ, সোহান আর তমাও সাথে ছিল। বেশ ভালোই চোট পেয়েছি। সুস্থ হতে প্রায় 1 সপ্তাহের বেশি লাগবে। এইদিকে আমার কোনো টেনশন নেই। আমার টেনশন শুধু আমার মায়াবিনীকে নিয়ে। তমা আর ওরা সবাই বসে আছে আমার পাশে। আমি শুয়ে আছি হেলান দিয়ে। আমি শুয়ে শুয়ে ভাবছি কিভাবে তোমার বোনকে রাজি করাবো, আর দেখাই বা কোথায় পাবো, কেমনে কি। তখন আমি তোমাকে বললাম, আচ্ছা তোমা, একটা কথা বল। কি বল? তোর বোন কি বাসা থেকে বের হয় না? হয়, না বললেই চলে, খুব কম। সব সময় বাসায় আর ছাদেই কাটিয়ে দেয়। আচ্ছা তোমা, আমি তোর বোনের সাথে দেখা করব কিভাবে? আরে তুই চিন্তা করিস না, আমি সব সিস্টেম করে দিব। পারবো তো তোর বোনকে রাজি করাতে? হবে তো রাজি? আরে তুই চিন্তা করছিস কেন? দেখবি রাজি হবে। তুই পারবি রাজি করাতে। তোর উপর আমার বিশ্বাস আছে। আর যদি রাজি না হয় তখন দেখা যাবে। ঠিক আছে, তুই যা বলিস। তারপর আমরা আরো কিছু গল্প করে তারা চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। তোমার বোনের কথা ভাবতে ভাবতে মাথায় শুধু একটা কথাই ঘুরতেছে, কিভাবে রাজি করাবো। হবে তো রাজি, না রাজি হবে না। না রাজি হলে কি করব আমি? নামটা যেন কি বললো তোমা? ইশরাত জাহান ইভা। নামটা যেমন সুন্দর, ঠিক তেমনি দেখতেও পরীর মতো। প্রথম দেখায় ক্রাশ খেয়ে গেছি। কাজল কালো চোখ তার, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট। সত্যি অসাধারণ পরীর মতো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মু এসে খাবার খাইয়ে দিয়ে চলে গেল। আমি আবার ক্রাশের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এভাবেই চলে গেল 1 সপ্তাহ। এখন আমি প্রায় সুস্থ। এখন আমার মাথায় একটাই টার্গেট, তোমার বোন। তাকে আমার এই জীবনে লাগবেই। তোমা এবং সবাইকে আমার বাড়িতে ডাকলাম। তারা সবাই এলো বাসায়। আমি অসুস্থ থাকাকালীন ওরা প্রতিদিন এসেছিল দেখা করতে। আজ আমি অনেক সুস্থ, তাই ওদের ডাকলাম কিছু একটা বুদ্ধি নিতে, আর কিভাবে কি করা যায় সেটা ভাবতে। যে কোনো পথে, যে কোনো উপায়ে আমার আমার ওকে লাগবেই, তাই এদের ডাকা। বর্তমানে সবাই ছাদে দাঁড়িয়ে আছি। তখন তমা আমাকে উদ্দেশ্য করে বলল, কি রে, কেন রাখলি বল? তোরা তো জানিস কেন রাখলাম। তোর বোন কিভাবে পটাবো সেটা বল। দাঁড়া, একটু ভাবতে দে। ঠিক আছে, যত খুশি ভাব, কিছু একটা উপায় বের কর। পেয়েছি আইডিয়া। কি আইডিয়া বল শুনি। একটা কাজ কর, আমাদের বাসার উপরতলায় ভাড়া দেওয়ার জন্য রুম ফাঁকা আছে। তুই সেখানে গিয়ে উঠতে পারিস। তোদের ওইখানে উঠে আমার কি লাভ? আরে আপাতত তুই সেখানে থাক। ওখানে থাকলে তো আমার বোনের সাথে দেখা হবে। আস্তে আস্তে ওকে কনভিন্স করবি পটাতে। আরে না, তোর বুদ্ধি আছে বলতে হবে। আগে বলবি তো। এই না হলে আমার বান্ধবী, আমি বাসায় বলে দেখি। তা বাসায় কি বলবি? আরে যে কোনো একটা বলে কোথাও ছুটি কাটানোর জন্য ঘুরে আসার কথা বলবো। 1 সপ্তাহ হলোই ঘুরে আসলাম। আরে তুই টেনশন নিস না, আমি আছি না। তুই সব ঠিকঠাক কর। ঠিক আছে, আমি বাসায় বলছি। তবে বাসায় বলতে পারবো না যে এটা আমার বন্ধু। কেন কেন? তুই আমাদের বাসায় গিয়ে যখন বোনকে কনভিন্স করবি
তখন যদি বলি যে তুই আমার বন্ধু, আর তুই যদি ওর সাথে কিছু উল্টাপাল্টা করিস, তাহলে আমায় আস্ত রাখবে না। আর তুই আমার বন্ধু এটা জানলে বিষয়টা কেমন হয়ে যাবে না? তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় গিয়ে সব ঠিক কর, আমি 2 দিনের মধ্যে আসতেছি। ঠিক আছে, আমি বাসায় বলতেছি যে একজন রুম ভাড়া নিতে চাই, আর 2-3 দিনের মধ্যে আসবে। ঠিক আছে। তারপর ফাহাদ, সোহান আর তমা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। আমিও ভাবতে লাগলাম কেমনে কি করব, কিছুই মাথায় ঢুকতেছে না। সন্ধ্যায় ডিনার করার জন্য খাবার টেবিলে বসে আছি, তখন আমি বললাম, তোমাদের সাথে একটা কথা আছে। কি কথা? আমার একটা কাজ আছে, আর একটা বন্ধু তাদের বাসায় যাইতে বলেছে অনেকদিন ধরে, আমিও যাব বলেছি। তোর যা আমাদের বলার কি আছে? আসলে সেখানে গেলে আমার 1 থেকে 2 মাস লাগবে, ওর বাসায় থাকতে হবে, আর একটা কাজ আছে। কি এতদিন তুই এইখানে থেকে কি করবি? এই সম্ভব না। প্লিজ আব্বু, শুধু এবার। ঠিক আছে, কিন্তু সেখান থেকে এসেই অফিসে বসতে হবে বলে দিলাম। ঠিক আছে, সেখান থেকে এসেই অফিসে বসবো। ঠিক আছে, কোন দিন যাবি? কাল তো যাব না, পরশুদিন যাব। ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কিভাবে কি করব, কেমন করে শুরু করব। আর তমা যে কথা শুনিয়েছে তাতে আরও অনেক টেনশন হচ্ছে। এইসব চিন্তা নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভালোভাবে আড্ডা দিয়ে নিলাম, আর সব কিছু প্ল্যান করলাম কেমনে কি করব, আর আমার পরিচয় কি, আর আমি সেখানে কেন যাচ্ছি, সব কিছু তোমার কাছ থেকে ঠিকঠাক করে নিলাম। দিনটা এভাবেই কেটে গেল। পরের দিন সকালে কিছু কাপড় গুছিয়ে রেডি হলাম। তারপর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম। তারপর একটা গাড়ি নিয়ে তোমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তোমাকে আগেই ফোন করে বলেছি যে আমি আসছি। কেমন যেন ভয় হচ্ছে, কেমনে কি করব, এসব নিয়ে একটু ভয় করছে। তোমাদের বাসা আমাদের বাসা থেকে একটু দূর মাত্র, আর বাসায় বলেছি অনেক দূরে। আর তোমাদের বাসার কেউ আমাকে চিনে না, কারণ আমি কখনো তোমাদের বাসায় যাই নাই। তোমা অনেকবার বলেছে যেতে, কিন্তু আমি যাইনি। না গিয়ে ভালোই হয়েছে, গেলে হয়তো আজ যেতে পারতাম না এই কাজ নিয়ে। কিছুক্ষণ পর তোমাদের বাসায় চলে এলাম। তারপর ভয়ে ভয়ে কলিং বেল চাপ দিলাম। প্রথমবার কেউ খুললো না, আবার চাপ দিলাম, সাথে সাথে দরজা খুলে গেল। সামনে তাকিয়ে দেখি মাই ক্রাশ দাঁড়িয়ে আছে। আবারও ক্রাশ খেয়ে গেলাম দেখে। হায়, এই মেয়ে কি ক্রাশ খাইয়ে খাইয়ে মেরে ফেলবে নাকি? আমি তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি, আর ইভাও আমার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। তারপর ইভা একটা মুচকি হাসি দিল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি, কোনো হুঁশ নেই। আমাদের হুঁশ ভাঙলো তোমার ডাকে। তোমার ভেতর থেকে বলল, কে এসেছে রে ইভা? চিনি না আপু, দাঁড়াও দেখছি। তোমার কিছু বললো না। তোমার মনে হয় ইচ্ছে করে বলছে, সে জানে আমি আসবো। কি মেয়ে রে বাবা, চিনেই না। তখন ইভা বলল, কে আপনি? আপনাকে তো চিনলাম না। তোমা কি আমার ব্যাপারে কিছু বলেনি? ও আচ্ছা, আপনি উপরে ভাড়া উঠেছেন? হুম। ঠিক আছে, ভিতরে আসুন। তারপর আমি ভিতরে গেলাম। বাড়িটা সুন্দর, তবে আমাদের বাড়ির থেকে একটু কম। ভিতরে গিয়ে দেখলাম তোমা সোফায় বসে বসে টিভি দেখছে। তোমা আমায় দেখে বলল, আরে আপনি? মাথা আমার হ্যাং মারতেছে। কি হলো কিছুই বুঝলাম না, আমাকে আপনি করে বলছে। আমায় চিনেই না মনে হয়, যেখানে তুই ছাড়া আর কিছুই বলেনি। আমি তোমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখন তোমা বলল, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার রুমটা উপরে। ইভা, রুমটা দেখি দিয়ে আয় তো। ঠিক আছে, যাচ্ছি। আঙ্কেল আন্টি কই, ওনাদের দেখছি না। আব্বু আম্মু একটু বাইরে গেছে। ও। তারপর ইভা উপরে যেতে লাগলো, আমিও উপরে যেতে লাগলাম। তারপর একটা রুমের সামনে এসে ইভা বলল, এইটা হচ্ছে আপনার রুম, আর সাথে অ্যাটাচ বাথরুম আছে। আর কিছু লাগলে বলিয়েন। ঠিক আছে। আর একটা কথা শুনুন, কি? আমি আপনার ছোট, সো তুমি করে বলবেন। ঠিক আছে। কিছু লাগলে বলবেন, সংকোচ বোধ করবেন না। এখন আমি আসি, কিছু লাগলে আমাকে বা আপুকে বলবেন। ঠিক আছে। তারপর ইভা চলে গেল। আমিও রুমটা দেখলাম, বেশ ভালোই গোছানো। একটু ক্লান্ত থাকায় ফ্রেশ হলাম আগেই। ক্লান্ত থাকায় বিছানাটায় গায়ে এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। বিকেলে ঘুম ভাঙলো দরজায় ঠকঠক আওয়াজে। দরজা খুলে দেখলাম তোমা। কিরে, কি হয়েছে? তুই এখানে কি করছিস? তোর কাজ হলো ইভার পিছনে বেহায়ের মতো লেগে থাকা।
শেষে বেহা বানাই দিলি আমায়। আরে এভাবে বলিনি, তুই সবসময় এবার পিছনে লেগে থাকবি। ঠিক আছে, থাকবো। এখন কোথায় আছে? ছাদে আছে, যা। আর আব্বু আম্মু বাসায় এসেছে, ছাদে যাওয়ার আগে আব্বু আম্মুর সাথে দেখা করে যাস। ঠিক আছে, যাচ্ছি। তারপর আমি নিচে এসে তোমার আব্বা আম্মার সাথে পরিচয় হয়ে ছাদে চলে এলাম। তাকিয়ে দেখি ফোন চাপতেছে ইভা। আমার দিকে একবার তাকিয়ে ফোনে মনোযোগ দিল ইভা। আমি ছাদের এক কোণে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকলাম, কোনো আওয়াজ পেলাম না। কি মেয়ে রে বাবা, একটু বসতে তো বলবে, একটু কথা তো বলবে। ঠিক বোনের মতো, যেমন লাউ তেমন কদু। ফোন চাপতেছে আর একটু পর পর আমার দিকে তাকাচ্ছে। তখন আমি বললাম, কি করছেন? দেখতেই তো পাচ্ছেন ফোন চাপতেছি। কারোর সাথে কথা বলতেছেন নাকি? হুম, এখন আমার বিএফের সাথে। কথা শোনা মাত্রই আমার চারপাশ অন্ধকার হয়ে এলো। এ কি শুনলাম আমি? বিএফ এর সাথে কথা বলতেছে? এবার বিএফ আছে? তোমা তো বলেছিল কোনো বিএফ নেই আর এসব পছন্দ করে না। তাহলে কি তোমা আমাকে, না না, হয়তো ইভা মজা করে বলছে। তখন আমি ইভাকে বললাম, সত্যি আপনার বিএফ আছে নাকি মজা করছেন? আপনি কি আমার কিছু লাগেন যে মজা করব? আমার বিএফ আছে, অনেক দিনের সম্পর্ক আমাদের। আর বাসায় আমাদের বিয়ের কথা চলতেছে, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। এই তো কয়েকদিন পরেই আমাদের বিয়ে। অনেক ভালোবাসি তাকে, আর সেও আমাকে অনেক অনেক ভালোবাসে। কথাটা শোনা মাত্র আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা কি শুনলাম আমি? আমি যাকে পাগলের মতো ভালোবেসেছি সে আজ অন্য কারো। কয়েকদিন পর বিয়ে ভাবতে আমার বুকটা কেমন যেন করছে। আমার কানকে বিশ্বাস করতে পারছি না আমি। তোমা আমাকে এটা আগে কেন বলেনি? আমাকে বললে হয়তো আজ এত কষ্ট হতো না। আমি নিজেকে আগে মানিয়ে নিতাম, এত দূর পর্যন্ত এগোতাম না আমি। তোমা আমার সাথে এমনটা কেন করলো? এভাবে আমাকে ঠকানোর কি প্রয়োজন ছিল? সত্যি কান্না আসতেছে আমার। যাকে আমি জীবনের থেকেও ভালোবেসেছিলাম সে আজ অন্য কারো। তবে কেন তোমা আমাকে বলেছিল সেই সব কথা? কি দোষ করেছিলাম আমি? তোমা কেন আমাকে বলেনি ওর বোনের বিয়ে ঠিক হয়ে আছে? কেন আমাকে এত দূর নিয়ে এসেছে? কি দোষ করেছিলাম আমি? আমি তো তার বোনকে শুধু ভালোবেসেছিলাম। এটাই কি দোষ, তার বোনকে ভালোবাসা? তোমা এটা কেন করলো? মাথায় কিছুই আসতেছে না। আমাকে এমনভাবে কাঁদানোর মানে কি? আমার ইমোশন নিয়ে খেলছে তোমা। কেন আমার ইমোশন নিয়ে খেললো তোমা? তোমা তো জানতো আমি পাগলের মতো ভালোবেসেছি ওর বোনকে। তোমা তো জানে ওর বোনের জন্য আমি কি না করেছি। কেন করলো এটা তোমা? কিছুই ভাবতে পারছি না। তোমা কেনই বা ওদের বাড়িতে এনে এভাবে আমার ইমোশন নিয়ে খেললো? আমায় তো বলে দিতে পারতো সব কিছু। নাকি আমি কষ্ট পাবো বলে বলেনি? না, আমার কষ্টের কথা ভাবলে হয়তো সেই দিনেই বলে দিত সব কিছু। তাহলে একটু কষ্ট করে নিজেকে মানিয়ে নিতাম। কিন্তু এখন কষ্টের আকারটা এত বড় যে বহন করা সেটা কষ্টের। আমি এখন নিজেকে কিভাবে বোঝাবো? এখন কি করব আমি? এটা না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। এখানে থাকলে হয়তো নিজেকে ধরে রাখতে পারবো না। কেন এটা করলো তোমা? কিছুই বুঝতে পারছি না। আমি কতটা ভালোবাসি ওর বোনকে সেটা তো জানতো। জানি না আর কোনো দিন বলতে পারবো কি না ইভাকে। অনেক অনেক ভালোবাসতাম। আজ সেই ভালোবাসার কোনো মূল্য নাই। কাল সে অন্য কারো। এখানে কিছুই করার নেই আমার। আমার কান্না আসছে খুব। এখানে থাকলে হয়তো ইভার সামনাসামনি হতে হবে আরও। তখন নিজেকে সামলাতে পারবো না আমি। জানি কখনো ইভাকে বলতে পারবো না আমি। কয়েকদিনের ভালোবাসা হলেও অনেক বেশি ভালোবাসতাম আমি। না, আর এখানে থাকা যাবে না। চোখে পানি চলে এসেছে প্রায়। কোনো রকম চোখে পানি লুকিয়ে ছাদ থেকে নেমে সোজা রুমে চলে এলাম। তারপর ব্যাগটা নিয়ে রুম থেকে বেরিয়ে চলে এলাম। নিচে এসে দেখি তোমা নেই। আঙ্কেল আর আন্টি বসে আছে সোফায়। আমায় ব্যাগ নিয়ে দেখে আঙ্কেল বলল, কি হলো বাবা, যাচ্ছ কোথায়? বাসায় চলে যাবো আঙ্কেল। কেন, কি হয়েছে? কোনো সমস্যা হলে বলো আমাদের। না আঙ্কেল, কোনো সমস্যা নাই, বাসায় যেতে হবে আঙ্কেল। কেন, কিছু হয়েছে নাকি বাসায়? তা ঠিক জানি না, কেন জানি ফোন করে বললো তাড়াতাড়ি বাসা যেতে। তাহলে ঠিক আছে, যাও। তা আসবে কোন দিন? আর আসবো না আঙ্কেল, কেন? বাসায় থাকতে হবে, আর আসতে পারবো না। সকালেই তো সব ঠিক ছিল। কিছু কি বলেছ কেউ, বা কিছু হয়েছে কি? না আঙ্কেল, কেউ কিছু বলেনি, আমাকে বাসায় যেতে হবে। ঠিক আছে, যেতে চাইলে যাও। এত করে যখন বলছো, তোমায় বাধা দিব না। তবে তোমাকে তো আসতেই হবে কয়েকদিন পর। কেন আসতে হবে আঙ্কেল? আপনার কথা কিছুই বুঝলাম না। না, এমনি বললাম। ঠিক আছে, যাও।
ভালো থাকেন আঙ্কেল, আর তোমাকে বলে দিয়েন আমি চলে গেছি। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে আঙ্কেল, তাহলে আসি। ঠিক আছে। তারপর তোমাদের বাসা থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে বসে ভাবতে লাগলাম একটু আগের ঘটে যাওয়া ঘটনাগুলো। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে এলাম। কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিরে চলে এলি? ভালো লাগতেছিল না। তুই না বললি 1 থেকে 2 মাস থাকবি, তোর জানি কি কাজ আছে, তাহলে চলে এলি কেন? চলে এসেছি তো কি ভুল করেছি? খুশি হওনি নাকি? আমি বাইরে থাকলে কি শান্তি পাও? বলো চলে যাই, আর আসবো না। আম্মু আর কিছু বলল না আমার রাগ দেখে। দরজায় এক পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। আমি ভেতরে চলে এলাম। এমনি আমার মনের অবস্থা ভালো না, তাই মাথা গরম হয়ে আছে, পুরাই চেত্তা গেছি। আম্মু জানে আমি রেগে বা কিছু হলে এরকম রেগে যাই, তাই আম্মু কিছু বলল না। সোজা রুমে এসে দরজা ঠাস করে বন্ধ করে দিলাম। তারপর ব্যাগ ছুঁড়ে মেরে বিছানায় শুয়ে পড়লাম। খুব কান্না পাচ্ছে আমার। মানুষ বলে কান্না করলে নাকি একটু মন হালকা হয়। আমিও শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর রুম থেকে বের হয়ে দেখলাম আব্বু আর আম্মু সোফায় বসে আছে। এবার একটা জিনিস মিসিং। যখন আমি রেগে থাকি বা মন খারাপ থাকে, তখন আম্মু আর আব্বু আমাকে অনেক কনভিন্স করে। আজ তা করছে না, মনে হচ্ছে কিছুই হয়নি। রেগে থাকলে আব্বু আর আম্মু অনেক চেষ্টা করে জানার জন্য কি হয়েছে আজ আমার, কিন্তু জিনিসটা আজ ব্যতিক্রম। আব্বু আম্মা নিশ্চিন্তে বসে আছে সবাই, মনে হয় কিছুই হয়নি। বিষয়টা আমাকে অনেক ভাবাচ্ছে। হঠাৎ করে কি হলো? মাথার কোনো স্ক্রু ঢিলা হয়ে গেল নাকি? তখন আমি আব্বু আম্মুর কাছে গিয়ে বসলাম। তখন আব্বু বলল, কিরে চলে এলি যে? ভালো লাগতেছিল না, তাই চলে আসছি। ঠিক আছে। আব্বু আর কিছু বলল না এই বিষয়ে। তারপর কিছু টুকটাক কথা বলে রুমে চলে এলাম। হঠাৎ করে এদের হলো কি? যেখানে আমার মুখ থেকে কথা বের করার জন্য কি না করেছে, যে আমার কি হয়েছে, আজ কি হলো কিছুই বুঝলাম না। আর কিছু জিজ্ঞেস করলো না আব্বু। যাই হোক, ভালোই হয়েছে আমার জন্য কিছু জিজ্ঞেস না করায়। রুমে আসতেই আবার ইভার কথা মনে পড়লো। মনটা অনেক খারাপ হয়ে গেল। না না, ইভাকে যে করে হোক আমায় ভুলে থাকতে হবে। তার জন্য বর্তমানে আমার অন্য কিছুতে মন দিতে হবে। একটা জিনিস আমার মাথায় ঢুকলো না, তোমা এটা আমার সাথে কেন করলো? এতে কি লাভ ওর? ও তো আমার ভালো একটা বন্ধু। ও কেন আমার সাথে এমন করবে? নাকি ওর বোনকে ভালোবাসি বলে এমনটা করছে? কিছুই ভাবতে পারছি না আমি। এদিকে তোমার দেওয়া প্রতারণা, আর এদিকে ভালোবাসা হারানোর ব্যথা, সবকিছু আমার বুকটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। আজ ইভা অন্য কারো, যে করে হোক তাকে বলতে হবে আমার। ইভা আমার না পাওয়া এক ভালোবাসা, আমার ভালোবাসাটা একতরফা, তাই এটার কোনো মানেই হয় না। কিন্তু আমি ইভাকে বলে থাকতে পারছি না। ইভাকে বলতে হলে আমাকে কাজের মধ্যে ডুবে থাকতে হবে। তার জন্য অফিসে বসতে হবে আমায়। এক ঢিলে দুই পাখি মারতে পারবো আমি। একদিকে অফিসের কাজ করব, আর একদিকে ইভাকে ভুলে থাকতে পারবো। পারবো কি ইভাকে ভুলে থাকতে? আমি তো ওকে অনেক ভালোবাসি, যে ভালোবাসা ভোলার জন্য নয়। কয়েকদিন তাকে দেখে অনেক ভালোবেসে ফেলেছি আমি তাকে। না জানি না বলতে পারবো কি না তাকে, তবে তাকে যে ভুলতে হবে। তাকে না ভুলতে পারলে যে আমি প্রতিনিয়ত কষ্ট পেয়ে যাব। আমার তাকে ভুলতেই হবে। তাকে ভোলা কি এতটাই সহজ হবে? না, তাকে ভোলা এতটাই সহজ হবে না আমার। তবুও তাকে ভুলতে হবে। ক্রমশ বেলা ফুরিয়ে সন্ধ্যা হয়ে গেল। তারপর আম্মু ডেকে নিয়ে গেল ডিনার করার জন্য। তারপর ডিনার করতে করতে বললাম আমি, আব্বু কাল থেকে আমি অফিসে বসবো। কি বললি? আবার বলতো, শুনতে পাইনি। আবার শুরু করলে? বললাম আমি কাল থেকে অফিসে বসবো। এটা কি তুই নাকি ভূত ধরছে? অনেক তো ঘুরে বেড়ালাম, আর তোমায় কথা দিয়েছিলাম যে ঘুরে সেই অফিসে বসবো। সেখান থেকে চলে এসেছি, তাই ভাবছি অফিসে বসবো। নিজের ইচ্ছাই বলেছিস নাকি অন্য কোনো কারণে? সব কথাতে তোমরা অন্য কিছু ভাবো কেন? একটু অফিসে বসতে চাইছি, এতেও তোমাদের অন্য কিছু মনে হচ্ছে? ঠিক আছে, বসবই না। রাগ করতেছিস কেন? আমি তো এমনিই বললাম। ঠিক আছে, কাল থেকে তুই অফিসে যাবি। আমি কয়েকটা দিন রেস্ট নেই। ঠিক আছে। তারপর ডিনার করে রুমে চলে এলাম। রুমে এসে গেমস খেলতে লাগলাম। আমার যখন মন খারাপ হয় তখন গেম খেলি আমি, না হলে আবার ইভার কথা মনে পড়ে যাবে। তাই গেমস খেলতে লাগলাম। গেমস খেলাতেও শান্তি নাই দেখছি। কেবল খেলতে শুরু করলাম, এমন সময় কে যেন ফোন করে উঠলো। রাগ উঠে গেল আমার।
তাকিয়ে দেখি স্ক্রিনে তোমার নামটা ভাসছে। এটা দেখে আরও রেগে গেলাম, তাই ফোনটা কেটে দিলাম। আবার ফোন দিল, আবারও কেটে দিলাম আমি। আবার ফোন দিল, বিরক্ত হয়ে ফোনটা ধরলাম আমি। ফোনটা রিসিভ করতে তোমা বলল, কী রে, ফোনটা কেটে দিচ্ছিস কেন? আর বাসা থেকে চলে গেলি কেন? সেটা তো তুই ভালো জানিস। আমি ভালো জানবো মানে? তুই এটা আমার সাথে কেন করলি? কি করেছি আমি? এখন বলছিস কি করেছি আমি? তুই এইটা আমার সাথে না করলেও পারতি। আরে করেছি কি সেটা তো বলবি। এখনো না জানার ভান করছিস? তুই জানিস আমি তোর বোনকে কতটা ভালোবাসি। কেন তুই এটা আমার সাথে করলি? আমি কিন্তু রেগে যাচ্ছি। আমি কি করেছি সেটা তো বলবি। তুই তো জানিস আমি তোর বোনের জন্য কি না করছি, কতটা ভালোবাসি তোর বোনকে, সেটা তুই জানিস। তুই কেন আমাকে বললি যে তোর বোন প্রেম ভালোবাসা পছন্দ করে না? আর তোদের বাড়িতে গিয়ে তোর বোনকে কনভিন্স করতে তুই কেন এটা আমার সাথে করলি? আমাকে এভাবে কষ্ট দিয়ে তোর কি লাভ ছিল? কষ্ট পেয়েছি আমি, অনেক কষ্ট পেয়েছি আমি। এবার তুই খুশি তো? পরিষ্কার করে বল তো সব কি হয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না। তুই তো জানতিস তোর বোন রিলেশনশিপে ছিল, আর তোদের বাসায় কথাও হয়েছে এই বিষয় নিয়ে। তাদের নাকি বিয়েও ঠিক হয়ে যাচ্ছে। তুই আমাকে এটা বলতে পারতি যে তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে আর ও অন্য একজনকে ভালোবাসে, তাহলে হয়তো আমি এত দূর এগোতাম না আর এত কষ্ট পেতাম না। তুই কেন এইসব বললি? কষ্ট দেওয়ার জন্য তো কষ্ট পেয়েছি আমি অনেক। কি দরকার ছিল তোদের বাসায় নিয়ে গিয়ে এভাবে কষ্ট দেওয়ার? এমনি বললেই তো হয়ে যেত। তোকে এসব কথা কে বলেছে? তোর বোন নিজের মুখে বলেছে এসব কথা। আমি তো এসব বিষয়ে কোনো কথাই জানি না। এসব জানলে হয়তো তোকে আমি আগেই বলে দিতাম। তোকে কষ্ট দেওয়ার জন্য আমি এসব কেন করব? আমি সত্যি এসব বিষয়ে কিছুই জানি না। তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। ঠিক আছে, কি আর করার, তুইও তো জানতি না, আর আমাকে কি বলবি? আমিও জানতাম না। তুই কষ্ট পাস না প্লিজ। দেখবি সামনে যাওয়া হবে, ভালোই হবে। একটু কষ্ট হবে, তবুও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। না জানি তোর বোনকে বলতে পারবো কি না। যেটা হয়েছে তার জন্য তো তোর আর আমার জন্য তো হয়নি। বাস্তবকে তো মেনে নিতে হবে, সেটা যতটাই কষ্টকর হোক না কেন। তা ঠিক বলেছিস। এতে তো তোর আর আমার হাত ছিল না। যা ঘটেছে সেটা আমার কপালে ছিল, এটা মেনে নিতেই হবে। তোর অনেক কষ্ট হচ্ছে না দোস্ত? হচ্ছে একটু, তবে সমস্যা নাই, নিজেকে মানিয়ে নিব আমি। আচ্ছা, তুই তো তোদের অফিসে বলতে পারিস, তাহলে কাজের চাপে তুই ইভাকে ভুলে থাকতে পারবি। আমি সেটাই করব। আর আব্বুকে বললাম যে আমি কাল থেকে আমি অফিসে বসবো, কিন্তু তুই এটা জানলি বা ধারণা করলি কিভাবে? না মানে তুই যদি বাস্তবতার সাথে থাকিস তাহলে ইভাকে ভুলতে পারবি। আর তোর ব্যস্ত থাকার একমাত্র রাস্তা হচ্ছে অফিসে বসা। আর তো তোর কোনো কাজ নেই, তাই বললাম অফিসে বসতে পারিস। কাজের মধ্যে থাকলে তোর বোনের কথা মনে পড়বে না। কাল থেকে অফিসে বসবো আমি। ঠিক আছে, তাহলে আঙ্কেলের একটু সুবিধা হবে। তোকে অনেক দিন ধরে অফিসে বসতে বলছে। তুই কিভাবে জানলি যে আমায় অনেক দিন ধরে অফিসে বসতে বলেছে? না মানে তুই তো বলছিলি একদিন যে আঙ্কেল তোকে অফিসে বসতে বলেছে, কিন্তু তুই বসবি না। বলছিলাম হয়তো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। ঠিক আছে। তারপর তোমার ফোনটা কেটে দিল। তোমার যেটা বললো সেটা শুনে তোমার উপরে আর কোনো রাগ নেই। সে তো জানতো না, তাই এই বিষয়ে ওর উপরে কোনো দোষ দিয়ে লাভ নেই। যা ছিল সব আমার কপালে ছিল। অনেক রাত হয়েছে, এবার ঘুমানো যাক। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আবার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আননোন নাম্বার। অনেক রাত হয়েছে, এবার ঘুমানো যাক। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আবার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আননোন নাম্বার। আমি আবার আননোন কোনো নাম্বার রিসিভ করি না, তাই কেটে দিলাম। 2-3 বার কেটে দিলাম, কিন্তু থামছেই না, ফোন দিতেই আছে। বিরক্ত হয়ে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তারপর একটু হাঁটাহাঁটি করলাম। এতদিন সকালে ঘুম থেকে না উঠে মিস করেছি সকালে সূর্য ওঠার দৃশ্যটা। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে আব্বুর সাথে অফিসে আসলাম। তারপর আব্বুর কাছে সব কিছু দেখিয়ে নিলাম। বেশি সমস্যা হয়নি, কারণ আমি আগেই প্রতিদিন অফিসে আসতাম আর সব কাজ সম্পর্কে ধারণা আছে আমার, তাই প্রথম দিন কিছু সমস্যা হলো না। অফিস শেষ করে রাত 8টায় বাসায় আসলাম। তারপর ডিনার করে রুমে চলে আসলাম।
রুমে এসে আবার এবার কথা মনে পড়ে গেল। অফিসের কাজের চাপে এবার কথা মনে পড়েনি একবারও, কিন্তু শুধুমাত্র বাসায় আসলাম, সাথে সাথে এবার কথা মনে পড়ে গেল। তারপর বন্ধুদের সাথে কথা বললাম, সবার সাথে কথা বলে তারপর ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না, শুধু এবার কথা মনে পড়ছে। তারপর ঘুমানোর চেষ্টা করলাম, এবার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনেই নাই। এভাবে কেটে গেল কয়েকদিন। দিনে অফিসের কাজে ডুবে থাকি, এবার কথা মনে পড়ে না, কিন্তু রাত হয়ে আসলেই আমি এবার কথা মনে করে কেঁদে উঠি। আমি পারছি না তাকে ভুলে যেতে। প্রতিদিন রাতে আমি তার কথা মনে করে মন খারাপ হয় আমার। তাকে যতদিন ভুলে যেতে চেষ্টা করেছি, সে ততদিনে আমার মনে আসছে। আমি পারছি না ভুলে যেতে তাকে, যে অসম্ভব ভালোবেসে ফেলেছি আমি। আমার মনকে বুঝিয়েও ব্যর্থ আমি। কি করে আমি তাকে ভুলে যাই? তাকে যে খুব ভালোবাসতাম আমি, হয়তো আজ সে অন্য কারো হয়ে গেছে, সারা জীবনের জন্য হয়তো হবে। এভাবেই কেটে গেল 1 সপ্তাহের মতো। দিনে তাকে ভুলে থাকি, আর রাতে তাকে না পাওয়ার আফসোসে কাঁদি। এই ভাবতেই চলছে দিন। রাতে ডিনার করছি, তখন আব্বু একটা কথা বলল, যা শুনে আমি কি বলবো বা কি করব কিছুই বুঝতে পারছি না। এই কথাটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। কথাটা শুনে আমি কি রিয়াকশন দেব তা ভুলে গেছি। আব্বুর বলা কথাটা হলো, তোর আম্মু আর আমি মিলে তোর বিয়ে ঠিক করেছি, কালকেই তোর বিয়ে। কি বলছো এসব তুমি আব্বু? মাথা ঠিক আছে তোমার? মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তোর আম্মুর আর আমার, কালকেই বিয়ে তোদের। জানা নেই শোনা নেই, হঠাৎ করে বললেই হলো? এভাবে বিয়ে করা যায় নাকি? বিয়ে করতে সমস্যা কোথায়? তোর কি কোনো পছন্দের কেউ আছে? না, আমার পছন্দের কেউ নেই। তাহলে সমস্যা কোথায়? সমস্যা নাই, তবে আমি এখন বিয়ে করতে পারবো না। এসব কোনো কথা শুনছি না আমি। আমরা তোর বিয়ে ঠিক করেছি কাল, তার মানে কালকেই বিয়ে। আমরা কথা দিয়ে ফেলেছি, আর তুই জানিস কথা খেলাপ করার মতো মানুষ আমি না। হঠাৎ তোমরা কথা দিয়ে দিলে? জানাশোনা নেই? আমি এভাবে বিয়ে করতে পারবো না। আমারও তো একটা মতামতের বিষয় আছে নাকি? মেয়েটা আমরা দেখেছি অনেক সুন্দর, তোর সাথে মানাবে ভালো, অনেক গুণী হবি তুই। দেখা নেই শোনা নেই, এভাবে বিয়ে করতে পারবো না আমি। এই যে ছবি দেখে নে ভালো করে, এবার তো অমত হবার কথা নয়। কাল বিয়ে মানে এটাই ফাইনাল। এটা আমার মান সম্মানের বিষয়, একটু ভেবে দেখিস। এই বলে আব্বু টেবিলে একটা ছবি রেখে চলে গেল। আমিও কোনো কথা না বলে খাওয়ার টেবিল থেকে উঠে চলে আসলাম রুমে। ছবিটা নিয়ে আসিনি, ছবি দেখেই বা কি লাভ। রুমে এসে ভাবতে লাগলাম কি থেকে কি হবে কিছুই বুঝতে পারছি না। মাথাটা ভনভন করছে আমার। এই কয়েকদিনের মধ্যে কি হয়ে গেল? আব্বুর মাথায় বা কেন এসব ভূত চাপলো? আমায় তো আগে বলতে পারতো, তা না করে কালকে বিয়ে ঠিক করে ফেলেছে। জিনিসটা কিছুইতেই ভেবে পাচ্ছি না আমি। এদিকে ইভাকে এখনো বলতে পারছি না আমি। প্রতি রাতে তার কথা মনে করে কাঁদি আমি। আজ মনে হয় তার কথা খুব বেশি মনে পড়ছে আমার। না পারছি না কাউকে কিছু বলতে, না পারছি সবকিছু সহ্য করতে। কি করবো আমি কিছুই ভেবে পাচ্ছি না। এদিকে আব্বুর মান সম্মানের বিষয়। আব্বু কথার খেলাপ কখনোই করে না, আর এটা আমাদের মান সম্মানের বিষয়। কোন দিকে যাব, কি করব কিছুই ভেবে পাচ্ছি না আমি। আজকে ইভার কথা খুব মনে পড়ছে। এখানে ও থাকলে কতই না ভালো হতো, কতই না সুন্দর হতো মুহূর্তটা, কিন্তু না, তা কখনোই হবার নয়। এখন হয়তো বা সে অন্য কারো হয়ে গেছে হয়তো। ইভা থাকলে আব্বু আম্মুকে তাও কিছু বলে বোঝাতে পারতাম, কিন্তু এমন একটা পরিস্থিতি, কিছুই বুঝতে পারছি না। এই ছাড়া বা আর কি হতে পারে? না বাসায় বলে লাভ কি? এখন আমি ইভাকে প্রচণ্ড ভালোবাসি। এই মুহূর্তে আব্বু এমন একটা কাণ্ড করে বসবে এটা ভাবতে পারিনি আমি। আব্বুকে বুঝিয়েও লাভ নেই। আব্বু এক কথার মানুষ, কখনো তার কথার কোনো নড়চড় হয় না। কালকে যদি বিয়ে না করি তাহলে আমার আব্বুর অনেক ক্ষতি হবে, মান সম্মানের প্রতি হুমকি। কি করব আমি কিছুই ভেবে পাচ্ছি না। সবকিছু যেন মাথার মধ্যে এসে ধাক্কা মারছে। আজ ইভার কথা খুব মনে পড়ছে তাকে দেখার এক একটা স্মৃতিগুলো, তার সাথে দেখা হওয়ার একটা মুহূর্তগুলো, তার জন্য করা পাগলামিগুলো। এখন কি করব আমি? সব আমার পরিস্থিতির বাইরে চলে গেছে। ইভা তো অন্য কাউকে ভালোবাসে, তাহলে কি এই বিয়েটা আমার করে নেওয়া উচিত? এই বিয়েটা করে নিলেও আমি ইভাকে বলতে পারবো না। ইভা তো অন্য কাউকে নিয়ে ভালোবাসার সংসারে সাজবে, তাহলে আমি কেন একতরফা ভালোবেসে কষ্ট পাবো? তাহলে কি এই বিয়েটা করে নেওয়া উচিত আমার, নাকি না? না না, এসব আর ভাবতে পারছি না। কেমন যেন হয়ে যাচ্ছে আমি। আমার মাথার মধ্যে একরাশ টেনশন কাজ করছে। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। কালকেই বা কি হবে কিছুই ভাবতে পারছি না আমি। সব কিছু মস্তিষ্কের কোণে এসে ধাক্কা মারছে। তারপর আর কোনো কিছু না ভেবে একরাশ টেনশন নিয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না আমার। সব কিছু যেন আমার ঘুমকে কেড়ে নিয়েছে। ইভাকে বলতে না পারা,
একদিকে আব্বু আম্মুর এই সিদ্ধান্ত সব কিছু যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। অনেক ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসতেছে না। এসব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেলাম মনে নাই। পরের দিন সকালে ঘুম ভাঙলো চেঁচামেচির আওয়াজে। ঘুমটা ভালো মতো হয়নি, রাত্রে ঘুমাতে পারিনি আমি। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নিচে নেমে দেখলাম বাসায় লোকজন আর বাসাটা সাজানো হচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না আমি। পরক্ষণে মনে হয়ে গেল কালকে সন্ধ্যার সময় ঘটে যাওয়ার কথাগুলো। দেখলাম বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করছে এবং কি বাড়িটাও সাজানো হচ্ছে। এখন কি করব আমি? এদিকে আব্বুর মান সম্মান তো এভাবে নষ্ট করে দিতে পারি না আমি। কি করব কিছুই ভেবে পাচ্ছি না আমি। তাকিয়ে দেখলাম ফাহাদ, তমা আর সোহানও এসেছে। তাদের আমি অনেক ডাকলাম কিন্তু কেউ এলো না। মনে হয় আমায় চিনে না। কি হচ্ছে সব কিছুই তো বুঝতে পারছি না আমি। এরাই বা কেন এমন করছে? বেলা ক্রমশ ফুরিয়ে গেল। আস্তে আস্তে বাড়িটাও আত্মীয় স্বজনে ভরে গেল। এখন আমার বিয়ে করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নেই। এই মুহূর্তে বিয়েটা ভেঙে গেলে আব্বুর মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, যা আব্বু কখনোই হতে দেবে না। ফাহাদ, সোহান আর তমা এলো আমাকে সাজাতে। তখন ফাহাদ আমাকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল, কি রে, তোর যে বিয়ে, একবার জানালেও না আমাদের? আঙ্কেল বললো আমাদের। দোস্ত কিছু একটা কর, আমি এই বিয়েটা করতে পারবো না। কেন, কি হয়েছে? আমি তোমার বোনকে এখনো খুব ভালোবাসি রে। আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। আর হুট করে এভাবে একটা মেয়েকে কিভাবে বিয়ে করব আমি? তুই বল কি করব, কিছুই বুঝতে পারছি না আমি। দেখ, পাগলামি করিস না। তোমার বোন তো আর তোকে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসে। তো তার জন্য তুই কেন কষ্ট পাবি আর নিজের জীবনটা এভাবে নষ্ট করবি? আর আঙ্কেল আন্টির কথা ভাব, তাদের মান সম্মানের বিষয়। আজ তোর বিয়ে এভাবে বললে তো হবে না। কি করব আমি, কিছুই বুঝতে পারছি না। তুই বল। না পারছি আমি ইভাকে ভুলতে, আর না পারছি কিছু করতে। আমাকে তো কয়েকটা দিন সময় দিতে পারতো। আমি তো ইভাকেও বলতে পারছি না। তাকে ভুলতে আমার আরও সময় লাগবে। তাও ভুলতে পারবো কি না জানি না। দেখ, তুই নিজের জীবন নষ্ট করিস না, বিয়েটা করে নে। সামনে যা কিছু হবার ভালো হবে। তোর জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে, তাই বিয়েটা করে নে। আমিও মেয়েটাকে দেখেছি, অনেক খুশি হবি তুই। তোর সাথে মানাবে ভালো। এটা আঙ্কেল আন্টি আর তোর মান সম্মানের বিষয়। সামনে যা হচ্ছে সব মেনে নে, সব ভালোই হবে। তোমার বোনের জন্য তুই থেমে থেকে কি করবি বল তো? তোমার বোনের জন্য তুই থেমে থাকবি কেন? তারপর ফাহাদ, সোহান আর তমা আমাকে রেডি করে দিয়ে চলে গেল। অনেক চেষ্টা করলাম তাদের বোঝাতে, কিন্তু তারা বুঝতেই চাইল না। তাদের ওই এক কথা। তারাও অবশ্য ঠিক বলেছে। আমি কেন তার জন্য কষ্ট পাবো, তার জন্য জীবনটা নষ্ট করব? আর মা বাবার সম্মানেরও ব্যাপার একটা। সবকিছুই আমার মনের বিরুদ্ধে হচ্ছে, কিছুই মেনে নিতে পারছি না। আমি দোটানার মধ্যে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। অবশেষে আমরা রওনা হলাম কমিউনিটি সেন্টারের দিকে গাড়ি নিয়ে। আমাদের বিয়েটা সেখানেই হবে, সেদিকে আমার কোনো আক্ষেপ নেই। আমি আমার মতন মন খারাপ করে বসে আছি। তারপর আমরা পৌঁছে গেলাম কমিউনিটি সেন্টারে। তারপর শুরু হলো সব আয়োজন। চারিদিকে সবাই নানানভাবে মজা করছে, কিন্তু আমি আমার মধ্যে আনন্দ নেই। মন খারাপ করে বসে আছি, শুধু বারবার মনে পড়ছে ইভার কথা। তারপর আস্তে আস্তে ক্রমশ সব কার্যক্রম হয়ে গেল, মানে আমাদের বিয়েটাও মিটে গেল। কিন্তু সেদিকে আমার কোনো আক্ষেপ নেই। বিয়ে বাড়িতে কে এসেছে সেটাও দেখিনি আমি। কার সাথে বিয়ে হয়েছে, তার নামটা কি, এটাও জানি না আমি, শুনতেও পাইনি। তখন আমি নিজের মধ্যে ছিলাম না। আমার মনটা ছিল ইভার কাছে। প্রত্যেকটা স্মৃতি মনে পড়তেছিল। আশেপাশে কি হয়েছে, কে এসেছে, কিছুই জানি না আমি। তারপর বিয়ের সব কার্যক্রম শেষ হয়ে গেল। তারপর বউ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা। গাড়িতে মেয়েটা ঘোমটা দিয়ে আছে, আর আমি জানালার এক পাশে উদাস হয়ে বসে আছি। মেয়েটার মুখটা দেখার ইচ্ছা নেই আমার, এবং কি তার সাথে কথা বলার বা তার নামটা জানার কোনো ইচ্ছাই নেই আমার। শুধু ভাবতে লাগলাম জাস্ট কয়েকটা দিন আমার জীবনে পুরো মোড় ঘুরিয়ে দিল। কোথা থেকে কোথায় চলে এলাম আমি, কি থেকে কি হয়ে গেল, কাকে ভালোবাসতাম আর কাকে বিয়ে করলাম, অচেনা একজনকে বিয়ে করে নিয়ে চলে গেলাম। ভাবতেও কেমন জানি লাগছে। তারপর আমরা বাসায় চলে এলাম। আসার সময় পুরোটা রাস্তায় শুধু ইবার কথা ভেবেছি আর মনকে বুঝিয়েছি। তার কথা ভেবে কি লাভ, সব শেষ হয়ে গেছে। সে তো আমায় ভালোবাসে না, সে তো অন্য কারো। তার জন্য আমি কেন কষ্ট পাবো, আর কেনই বা এই মেয়েটাকে কষ্ট দেব? কিন্তু এসব কথা নিজের মনকে বোঝাতে ব্যর্থ হচ্ছি আমি। বারবার শুধু তার কথাই আমার মুখটায় আমার সামনে ভাসতেছে। মেয়েটাকে নিয়ে এসে আমার রুমে বসানো হলো, আর আমি চলে এলাম ছাদে।
খুব কষ্ট হচ্ছে আজ, খুব কষ্ট হচ্ছে আজ ইভার কথা ভেবে, নিজের ভালোবাসার কথা ভেবে। নিজের ভালোবাসার জন্য কিছুই করতে পারলাম না আমি। কী বা করার ছিল? সে তো অন্য কাউকে ভালোবাসে। আমার এই একতরফা ভালোবাসার কোনো মূল্য নেই। ছাদে কিছুক্ষণ একা থাকলাম আমি, কিন্তু মনটা আমার ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সবাই এসে আমায় নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক বাসর ঘরে ঢুকিয়ে দিল। তারপর বাইরে থেকে দরজা আটকে দিয়ে চলে গেল। সামনে তাকিয়ে দেখি মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আর যদি বা এখানে ইভা থাকতো তাহলে কতই না সুন্দর রঙিন হতো মুহূর্তটা। আজ এখানে অচেনা একজন কেউ আমার বউ হয়ে বসে আছে, ভাবতেই কেমন জানি লাগছে। মেয়েটাকে দেখার ইচ্ছে হচ্ছে না আমার, এমনকি তাকে স্পর্শ করা তো দূরের কথা, তার সাথে কথা বলারও ইচ্ছে করছে না। মনটা শুধু ইভার কথা ভাবতে চায়। ইভার কথা ভেবেই কি লাভ? সে তো অন্য কাউকে ভালোবাসে, তার জন্য এই মেয়েটাকে কেন কষ্ট দিব আমি? এই মেয়েটার তো কোনো দোষ নেই। কিছুদিন সময় নেই, দেখি সব ঠিক হয় কিনা। এখন তো এই মেয়েটা আমার বউ, তাকে কি ফেলে দিতে পারি আমি? কষ্ট দিতে পারি আমি? এই মেয়েকে কি মেনে নিতে পারবো আমি, নাকি পারবো না? এবার কথা ভেবে কেন কষ্ট পাবো আমি? আর কেন এই মেয়েটাকে কষ্ট দিব আমি? আমি কোনো কথা না বলে মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, দেখুন, আপনাকে আমি একটা কথা আগে বলে রাখি, আমি অন্য একজনকে ভালোবাসি। তাকে খুব ভালোবাসতাম আমি, এখনও বাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। আমি তাকে বলতেও পারিনি যে আমি তাকে ভালোবাসি। আমি জানতাম না যে সে অন্য কাউকে ভালোবাসে। এটা জানলে হয়তো আমি তাকে ভালোবাসতাম না। হুট করে আমার মনের বিরুদ্ধে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আমি। তাই আপনাকে মেনে নিতে আমার একটু সময় লাগবে। মেনে নিতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করব আমি। এটুকু বলেই ব্যালকনিতে চলে এলাম আমি। আকাশটা দেখতেছিলাম, এমন সময় কেউ আমার কাঁধে হাত রাখলো। পেছনে তাকাতে আমি 440 ভোল্টের শক খেলাম। তখন মুখ দিয়ে একটা কথাই বের হলো, ইভা। তো কি ভেবেছিলেন অন্য কেউ থাকবে? আপনি এখানে কিভাবে এলেন? আমার বউ কই? অন্য কেউ থাকার কথা নাকি এখানে? আমাকেই তো বিয়ে করলেন, নামটা পর্যন্ত কি শোনেননি নাকি? যখন বিয়ে করার সময় তখন কোথায় ছিল আপনার মন? সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। কি হলো কিছুই বুঝতে পারছি না আমি। আপনি এখানে কিভাবে এলেন? আর আপনি তো অন্য একজনকে ভালোবাসতেন, তাহলে আমার সাথে বিয়ে কিভাবে হলো? কিছুই বুঝতে পারছি না আমি। আপনি এখানে কিভাবে এলেন? আর আপনাকেই বা কখন বিয়ে করলাম? আর আপনি বা রাজি হলেন? ঠিক আছে, বলছি কি থেকে কি ঘটছে। তাড়াতাড়ি বলুন। আসলে আপনি নাকি আমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলেন। অনেক খোঁজ করেও আমার ঠিকানা বের করতে পারেননি। পরে নাকি আমায় আবার শপিং মলে দেখলেন, তখন নাকি অ্যাক্সিডেন্ট করলেন। আর এসব কথা তমা আপুকে বলতেছিলেন। আপনি যখন হসপিটালে এসব কথা তমা আপু আর আপনার বন্ধুদেরকে বলতেছিলেন, তখন নাকি আপনার আব্বু আম্মু সব শুনেছিল। তারপর আপনার আব্বু আম্মু আমাদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যায়। তমা আপুর অনেক কথা শুনে সব মিলিয়ে বিয়ে দিতে রাজি হয় আমাকে। তমা আপু সহ আপনার সব বন্ধুরাও বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল আমাদের বাসায়। আর আমি প্রেম ভালোবাসা কিছুই পছন্দ করতাম না। বাসায় যেখানে বিয়ে দিবে সেখানেই বিয়ে করতাম। তাই আমার অমতের কিছু ছিল না। আর একটা বড় কথা হচ্ছে, তমা আপুর মুখ থেকে আপনার বিষয়ে সব শুনেছি। আপনার জীবনের সব কিছু শুনেছি। আপনি কেমন, আপনার বিষয়ে সব। আপনি আমাকে কতটা ভালোবাসেন আর আমার জন্য কি কি করেছেন সব শুনেছি আমি। তারপর আপনাকে ভালোবেসে ফেলেছি আমি। আমি চাইছিলাম এসব প্রেম ভালোবাসা করব না, কিন্তু আপনার পাগলামিগুলো আমার জন্য সেগুলো শুনে প্রেমে পড়ে গেছি। আপনার খুব ভালোবাসি আপনাকে। সবকিছু না হয় বুঝলাম, তাহলে আমাকে সবকিছু জানালো না কেন? আসলে আপনি নাকি অফিসে বসতে চাচ্ছিলেন না অনেক দিন ধরে, তাই আপনার আব্বু আম্মু আর আপু আপনার জন্য সারপ্রাইজ হিসাবে এটা করেছে। আর সেদিন বয়ফ্রেন্ডের কথা তারাও আমাকে দিয়ে বলিয়েছে। এসব করার কারণ কি? এসব করার কারণ হলো আপনার তখন মন খারাপ হয়ে যাবে, আমার জন্য অনেক কিছু করবেন, তখন আমাকে ভুলে থাকার জন্য অফিসে বসবেন। এটাই চেয়েছিল আপনার আব্বু আম্মু, আর এটাই হয়েছে। আর আপনাকে আমার পরিবার
আর আমি দেখতে চেয়েছিলাম। তাই তমা আপু প্ল্যান করে আপনাকে আমাদের বাসায় নিয়ে গেছিল। তারপর আমি আবার আপনাকে এখানে চেকা দিয়ে বেকা করে দিলাম। প্ল্যানটা ভালো ছিল না? তোমার ভালো প্ল্যানের জন্য আমার কয়েকদিন অনেক কষ্ট হয়েছে। রোজ রাতে কান্না করতাম আমি তোমার জন্য, বুকটা ছিঁড়ে ছারকার হয়ে যাচ্ছিল আমার। কিন্তু কি করব বলো, তুমি তো নাকি অন্য কাউকে ভালোবাসতে। এটা শোনার পর আমার ভেতরটা পুড়ে গিয়েছে। অনেক 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 কষ্ট পেয়েছি আমি, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমায় যে খুব ভালোবাসি আমি। আমিও আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি জানতাম না আপনি আমায় এতটা ভালোবাসেন। আর আমার জন্য বাসর রাতে এসে এভাবে বলছেন। সত্যি ভাগ্যবান, আমি আপনার মতো একজনকে পেয়েছি। আমি জানতাম না আপনি এতটা কষ্ট পাবেন। এত কষ্ট পাবেন জানলে হয়তো এটা করতাম না। এখন কোনো কষ্ট নেই আমার, সব কষ্ট দূর হয়ে গেছে। একটা কথা মাথায় ঢুকছে না, এরা কি আমার পরিবার লোক নাকি অন্য কিছু? কি থেকে কি করলো আমার সাথে, শুধু অফিসে বসানোর জন্য? আচ্ছা, এসব বাদ দিন। যা হয়েছে ভালোর জন্যই তো হয়েছে, না হলে আপনি আবার অফিসে বসতেন না। তা অবশ্য ঠিক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তোমাকে তো পেলাম, আর কোনো আফসোস নেই আমার। না কোনো কষ্ট, না কোনো অভিমান, না কোনো রাগ। শুধু তোমায় পেয়ে সেটাই অনেক। তোমায় পেলে আর জীবনে কিছুই চাইনি আমি। আমি আপনাকে পেয়ে খুব খুশি। অনেক অনেক ভালোবাসি আপনাকে। আর এতটা কষ্ট দেওয়ার জন্য সরি। এত সহজে তোমায় মাফ করবো না। কষ্ট যখন দিয়েছো এর শাস্তি তো তোমায় পেতেই হবে জান পাখি। শাস্তি মানে? কি শাস্তি? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে আমি এবার ঠোঁট দুটি টহল করে নিলাম। কি এক অদ্ভুত ফিলিংস। আমার এমন কাজে প্রথমে এইবার ঘাবড়ে গেল, পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে রেসপন্স দিতে শুরু করলো। তারপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার এক অজানা গন্তব্যে। সমাপ্ত। এই গল্পটা এখানে রেখে দিলাম। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে তো ভুলবেনই না আশা করি। তো আই হোপ গল্পটা আপনাদের ভালো লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।